প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ে ল্যাকটেশন অর্থাৎ দুগ্ধক্ষরণ এই বিষয়টি আলোচনা করছি। ল্যাকটেশন কথার অর্থ হলো স্তনগ্রন্থি থেকে সন্তানের জন্মের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ল্যাকটেশন। এই ল্যাকটেশন সংক্রান্ত কয়েকটি বৈশিষ্ট্য বলে নিই, যেগুলো জরুরি। দুগ্ধ ক্ষরণ এবং দুগ্ধ উৎপাদন দুটি প্রক্রিয়া। ম্যামারি গ্ল্যান্ডসে বা স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন হয় যে হরমোনের প্রভাবে, সেটি হলো প্রোল্যাকটিন। আর ম্যামারি গ্ল্যান্ডস থেকে অর্থাৎ স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ হয় যে হরমোনের প্রভাবে, সেটি হলো অক্সিটোসিন। অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে পশ্চাৎ পিটুইটারি দিয়ে ক্ষরিত হয়, আর প্রোল্যাকটিন অগ্র পিটুইটারি থেকে উৎপন্ন হয়। তাহলে সিক্রেশন বা সিক্রেশনের জন্য, মানে দুগ্ধ ক্ষরণের জন্য দায়ী, দুগ্ধ উৎপাদনের জন্য দায়ী বা দুগ্ধ নিঃসরণের জন্য দায়ী প্রোল্যাকটিন, আর দুগ্ধ ইজেকশন অর্থাৎ দুগ্ধক্ষরণ আমরা উৎপাদন বলতে পারি, উৎপাদন প্রোল্যাকটিন, আর হতো ইজেকশন অর্থাৎ অক্সিটোসিন। প্রথম যে দুধ উৎপন্ন হয় মায়ের স্তনগ্রন্থিতে তাকে বলা হয় কলোস্ট্রাম। এটি হালকা হলুদ রঙের হয় এবং এতে প্রোটিনের পরিমাণ থাকে যথেষ্ট বেশি, কিন্তু ফ্যাটের পরিমাণ থাকে খুব কম। এছাড়াও এতে ইমিউনোগ্লোবিউলিন এ, আইজিএ যথেষ্ট পরিমাণে, বেশি পরিমাণে থাকে, যা সদ্যজাত শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই দুধকে বলা হয় কলোস্ট্রাম, প্রথম মিশ্রিত দুধ গর্ভাবস্থার পর, এবং এটি সাধারণত 2-3 দিন ধরে নির্গত হয়। এছাড়াও এতে বিভিন্ন খনিজ পুষ্টি উপাদান থাকে, কার্বোহাইড্রেটস থাকে, কিন্তু এতে ফ্যাট কম থাকে, যদিও এতে আয়রন এবং ভিটামিন সি দুটো খুব কম পরিমাণে থাকে। জলের পরিমাণ যথেষ্ট বেশি থাকে। আর দুগ্ধক্ষরণ দৈনিক 1 থেকে 2 লিটার একজন গর্ভবতী মহিলার, একজন স্তন্যদাত্রী মহিলার 1 থেকে 2 লিটার দৈনিক দুগ্ধক্ষরণ। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, যে জানা গেছে যে দুধের একটি অন্যতম উপাদান হলো ইনহিবিটরি পেপটাইড। ইনহিবিটরি পেপটাইডের পরিমাণ বেড়ে যায় যদি শিশু স্তনদুগ্ধ পান না করে, বা কোনো মা যদি তার শিশুকে স্তনদুগ্ধ পান কম করান বা না করান, তাহলে স্তনগ্রন্থিতে ইনহিবিটরি পেপটাইডের পরিমাণ বেড়ে যায়, আর যত স্তনদুগ্ধ পান করানো হবে ইনহিবিটরি পেপটাইডের পরিমাণ কম থাকবে। যদি ইনহিবিটরি পেপটাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে তা দুগ্ধ উৎপাদনকে বাধা দেয়, ফলে ইনহিবিটস মিল্ক প্রোডাকশন, দুগ্ধ উৎপাদন কমে যায়। তাহলে কোনো স্তন্যদাত্রী মা তার সন্তানকে যদি স্তনদুগ্ধ পান না করান বা কম করান, তাহলে কিন্তু তার দুগ্ধ ক্ষরণের পরিমাণ হ্রাস পাবে, যা স্বাভাবিক হয় 1 থেকে 2 লিটার, তার থেকে কমে যাবে। এখন আমি মেকানিজমটা একটু আলোচনা করব, কিভাবে ল্যাকটেশন হয়, এবং এটা বেশি গুরুত্বপূর্ণ মেকানিজম। দুটো পদ্ধতিতে হয়, একটি হলো ল্যাক্টোজেনেসিস এবং আরেকটি হলো মিল্ক ইজেকশন। ল্যাক্টোজেনেসিস অর্থাৎ দুগ্ধ উৎপাদন। সন্তানের জন্মের পর, ভূমিষ্ঠ হওয়ার পর রক্তে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা অনেকটাই কমে যায়। রক্তে যখনই ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়, লো ইস্ট্রোজেন, ঠিক সেই সময় রক্তে উপস্থিত পিআইএফ অর্থাৎ প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর,
প্রোল্যাকটিন উৎপাদনকে বাধা দেয় যে ফ্যাক্টর তাকে বলা হয় প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর, পিআইএফ। এই প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টরের যে সক্রিয়তা এটাও কমে যায়। ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টরের যে সক্রিয়তা সেটা হ্রাস পায়। যেহেতু প্রোল্যাকটিনকে বাধা দিচ্ছিল যে ফ্যাক্টর তার অ্যাক্টিভিটি হ্রাস পায়, তাহলে প্রোল্যাকটিনের অ্যাক্টিভিটি তখন বেড়ে যায়, তাহলে প্রোল্যাকটিন ইজ অ্যাক্টিভেটেড, প্রোল্যাকটিন সক্রিয় হয়। আর প্রোল্যাকটিন কোথা থেকে ক্ষরিত হয় তা তো আমি বলেছি। প্রোল্যাকটিন যেই অ্যাক্টিভেটেড হয় তো সেই প্রোল্যাকটিন ক্ষরণ, প্রোল্যাকটিন কি হয় না স্তনগ্রন্থিতে এসে স্তনগ্রন্থি থেকে ল্যাক্টোজেনেসিস অর্থাৎ দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। এই প্রক্রিয়াকে বলা হয় ল্যাক্টোজেনেসিস। এছাড়াও এই যে দুগ্ধ উৎপাদন এটা তো কন্টিনিউ চলতে থাকে, অন্তত 1 বছর কাল ধরে, কমপক্ষে 1 বছর কাল এই দুগ্ধক্ষরণ চলতে থাকে। তো এই দুগ্ধক্ষরণের জন্য অন্যান্য বেশ কিছু আরো কিছু হরমোন দায়ী, যেমন গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন, থাইরক্সিন, ইনসুলিন, কর্টিসল ইত্যাদি হরমোন সহযোগিতা করে। এরপরে আমরা আসবো মিল্ক ইজেকশন বা দুগ্ধ নিঃসরণ বা দুগ্ধ নির্গমন। এটি একটি স্নায়ু এবং হরমোন উভয়ের মিলিত প্রক্রিয়ায় ঘটে। স্নায়ু এবং হরমোন, আমরা বলতে পারি নিউরো কন্ট্রোল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল, দুটো নিয়ন্ত্রণের দ্বারা হয়। এটাকে একটা টার্ম ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় সাকলিং রিফ্লেক্স। এইটাকে আমি লিখে রেখেছি, সাকলিং রিফ্লেক্স এর দ্বারা ঘটে এই মিল্ক ইজেকশন। কি হয় না, যখন কোনো শিশু তার মায়ের স্তনবৃন্তে চাপ দেয় দুধ খাওয়ার জন্য, তার মাড়ি দিয়ে চাপ দেয়, প্রেশার অন নিপল বাই বেবি, যখন চাপ দেয় সঙ্গে সঙ্গে নিপল বা স্তনবৃন্তে উপস্থিত গ্রাহকগুলো উদ্দীপিত হয়ে ওঠে, যে রিসেপ্টরগুলো রয়েছে নিপলে সেগুলো উদ্দীপ্ত হয়ে ওঠে, এবং সেই উদ্দীপনা অ্যাফারেন্ট নার্ভ অর্থাৎ সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে গ্রাহক থেকে সেই উদ্দীপনা চলে যায় মস্তিষ্কে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস অংশ তখন সক্রিয় হয়ে ওঠে। হাইপোথ্যালামাস সক্রিয় হয়ে উঠে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় অক্সিটোসিন, যা পোস্টেরিয়র পিটিউটারি অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ড দিয়ে বাইরে বেরিয়ে আসে। তাহলে অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারি উৎপন্ন হয় হাইপোথ্যালামাস থেকে, নির্গত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। এই অক্সিটোসিন বাইরে গেল। একই সঙ্গে অগ্র পিটুইটারি থেকে এই হাইপোথ্যালামাস থেকে যে সিগন্যাল আসে তার দ্বারা অগ্র পিটুইটারি থেকে প্রোল্যাকটিন ক্ষরিত হয়, আর সেই প্রোল্যাকটিন রক্তের দ্বারা মিশে স্তনগ্রন্থিতে পৌঁছে ল্যাক্টোজেনেসিসে সাহায্য করে। সেটা আমরা আগেই আলোচনা করেছি। এই অক্সিটোসিন কি হয়, কন্ট্রাকশন অফ মায়োএপিথেলিয়াল সেলস অফ মেমারি গ্ল্যান্ডস, স্তনগ্রন্থির মায়োএপিথেলিয়াল কোষে সংকোচন ঘটায়। এই অক্সিটোসিন রক্তে মিশ্রিত হয়ে স্তনগ্রন্থিতে আসে এবং সেখানে মায়োএপিথেলিয়াল কোষের স্তনগ্রন্থির মায়োএপিথেলিয়াল কোষের সংকোচন ঘটায়। আর এই সংকোচনের ফলে মিল্ক ইজেকশন হয়, দুগ্ধ বাইরে নির্গত হয়। কিছু ক্ষেত্রে স্তনবৃন্তে শিশু চাপ না দিলেও দুগ্ধকরণ হয়। সেক্ষেত্রে শিশু যদি কাঁদতে থাকে তখন মায়ের যে মায়ের কান থেকে সেই উদ্দীপনাটা যায় এবং মায়ের একটা মানসিক পরিবর্তন ঘটে, অর্থাৎ সে শিশুকে দুধ খাওয়াতে হবে, শিশুর কষ্ট হচ্ছে, খিদে পেয়েছে, এই যে একটি সাইকোলজিক্যাল চেঞ্জ মায়ের মধ্যে আসে, তার প্রভাবেও অক্সিটোসিন ক্ষরণ শুরু হয় এবং একই পদ্ধতিতে মিল্ক ইজেকশন হয়। সেক্ষেত্রে সাকলিং এর প্রশ্নটা আসে না, এটা একটা মানসিক প্রক্রিয়ার দ্বারাও ঘটে। কিন্তু মূলত যেটা হয় সেটা হলো সাকলিং রিফ্লেক্স। বেবি যখন নিপিলে চাপ দেয় দুধ খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে এই সাকলিং রিফ্লেক্স অর্থাৎ অক্সিটোসিন ক্ষরণ, তারপর মেমারি গ্ল্যান্ডসের মায়োএপিথেলিয়াল কোষের সংকোচন ঘটে এবং তার ফলে দুগ্ধ নিঃসরণ বাইরে হয়, অর্থাৎ দুগ্ধ বাইরে বেরিয়ে আসে। তোমরা ল্যাকটেশন প্রক্রিয়াটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। এই আলোচনার সাথে আমাদের মানুষের জন্ম এই অধ্যায়টি শেষ হলো।